অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ সংঘর্ষে নিহত ২১। রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ। জামায়াত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থী অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এবং এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধ করতে হবে। হাইকোর্টের রায়ে আপিলের ঘোষণা আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে রাজধানীর মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে। রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, শাহবাগেও সংঘর্ষ হয়। আগুন দেওয়া হয় একটি পোশাকের শোরুমে। এতে পুরো ভবন পুড়ে যায়। সবথেকে ভয়াবহ ক্রান্তিকাল, সংকটকাল পার করছে পুরো দেশ। রাজধানীর ঢাকাও ব্যতিক্রম নয়। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ, হামলা পাল্টা হামলা চলতেই থাকে। আন্দোলনকারী, বিক্ষোভকারী যারা এখন এক দফা দাবি আদায়ে সোচ্চার অবস্থান করছে রাজপথে। পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও সড়কে রয়েছে, রাজপথে রয়েছে। প্রত্যেকের হাতেই আমরা লক্ষ্য করছি লাঠি সোঁটা, পাশাপাশি অস্ত্র রয়েছে। এই অস্ত্র এবং লাঠি সোঁটা দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে পরিবাগ, এরপর বাংলা মোটর মোড়, এরপর কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত চলে আসেন। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। তারাও কিন্তু তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদেরকে ধাওয়া দেয় এবং পুরো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজধানীর বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার এই এলাকা। এবং শুধু প্রধান সড়কই নয়, অলিগলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়, পাল্টা ধাওয়া দেয়। পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া হয়। সংঘর্ষকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ প্রশাসনের তেমন একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর আগে আন্দোলনের শুরুটা হয় মূলত শাহবাগ মোড় থেকে। সকাল 10:30টার পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারী অর্থাৎ যারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখন রাজপথে রয়েছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ করেন মিছিল স্লোগানের মাধ্যমে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরবর্তীতে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, এই পয়েন্টগুলোতে এসে বিক্ষোভ করেন। টানা কয়েকদিন বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন চললেও এখন আন্দোলনকারীদের দাবি একটি, এবং সেটি হচ্ছে বর্তমান সরকারের পতন। এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটাই জানিয়েছেন। সংঘর্ষকালীন সময়ে সাধারণ মানুষ যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন নিজের বিভিন্ন প্রয়োজনে, তাদেরকে এক প্রকার আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে। সবার মধ্যেই রয়েছে আতঙ্ক, উদ্বেগ, এক প্রকার ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে রাজধানী জুড়ে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এমন সংকটকাল যদি চলতেই থাকে তবে সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই জীবন জীবিকায় এর প্রভাব পড়বে। আর তাই আশু এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসহযোগ আন্দোলনকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এখন পর্যন্ত বিভিন্ন জেলায় অন্তত ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে ৫, বগুড়ায় ৪, পাবনায় ৩ জন, মুন্সিগঞ্জ, রংপুরে ২ জন করে এবং ঢাকা, বরিশাল, মাগুরা, কুমিল্লা ও জয়পুরহাটে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর হয়েছে যানবাহন সহ বিভিন্ন স্থাপনা।
আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে নামে আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। উত্তেজনার এক পর্যায়ে হয় সংঘর্ষ। অনেক জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে নামে দুই পক্ষই। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রাজপথে নামলে আওয়ামী লীগ কর্মীরা প্রতিহত করতে গেলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ অফিস ও 30টি মোটরসাইকেল। এরপর ডিসি অফিস, পৌর ভবন ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া সহ ভাঙচুর করা হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। কিশোরগঞ্জেও তাণ্ডব চালানো হয়। জেলা আওয়ামী লীগ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। একই সময় গরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনেও হামলা হয়। পুলিশ ফাঁড়ি সহ বেশ কিছু স্থাপনাতেও তাণ্ডব চলে। পুলিশ হামলাকারীদের রুখতে টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বরিশালও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সহ নগরের সিএনবি রোডে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। অফিসের মালামাল রাস্তায় ফেলে দেয়া হয় আগুন, ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সও। সংঘর্ষে 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহতের তথ্য নিশ্চিত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতেও হামলা সহ অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর ও বিএনপি অফিসেও আগুন দেওয়া হয়। রংপুরে সকাল থেকে নগরীর টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও মিছিল করে ছাত্ররা। এ সময় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আহত হয়ে রংপুর মেডিকেলে 2 জন আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় বিক্ষোভকারীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আওয়ামী লীগ অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিভিন্ন যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা। দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। কুমিল্লাতেও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। আলেখাচর এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সড়কের মোড়ে মোড়ে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। সংঘর্ষে একজন নিহতের খবর জানা গেছে হাসপাতাল সূত্রে। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কয়েকজন আহত সহ নিহত হয়েছেন 3 জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিকেলে বগুড়া 6 সংসদ সদস্য রাগেবুল হাসান রিপুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। রাজশাহীর মোহনপুর থানা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে পার্কিংয়ে রাখা বিভিন্ন যানবাহন ভাঙচুর ও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করেন। আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। চলছে এক দফা দাবির অসহযোগ আন্দোলন। সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। বেলা 11টার কিছু পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি অংশ। শাহবাগ মোড়ের প্রথম গেট দিয়ে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন তারা। এ সময় হাসপাতালের বটতলার বেদিতে আগুন জ্বলতে দেখা যায়। নির্বিচার ভাঙচুর হয় হাসপাতাল চত্বরে পার্ক করে রাখা বিভিন্ন যানবাহন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি সোঁটা। মিছিল নিয়ে হাসপাতালের ভেতরের দিকেও ঢুকতে দেখা যায় তাদের। চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালের ভেতর থেকে তাদের দিকে প্রথম ইট পাটকেল ছোড়া। হাসপাতালের ভেতরে জ্বলতে থাকা আগুনের কালো ধোঁয়া অনেক দূর থেকেও কুণ্ডুলি পাকিয়ে উঠতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড়ে মিছিল স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে স্লোগান, বিক্ষোভ। এরপর বিক্ষোভকারীরা বাংলা মোটর মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে এগিয়ে আসে। একটা পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থানরত সরকার দলীয় নেতাকর্মীরাও বেরিয়ে আসেন রাজপথে। চলে কিছু সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ সিএমএম কোর্টে আজকে প্রায় সকাল আনুমানিক 11টার দিকে ঢুকে পড়ে সিএমএম কোর্টের ভেতরে যারা হামলা করেছেন এখানে পুলিশের সদস্যদের বহন করা বেশ কয়েকটি প্রিজন ভ্যান এবং বেশ কয়েকটি গাড়ি আসলে এখানে রাখা ছিল। সেই গাড়িগুলোকে আসলে ভাঙচুর করা হয় এবং গাড়ির সামনের গ্লাস ভাঙা হয়েছে, ওপরের যেই সিগন্যাল বাতি রয়েছে সেই সিগন্যাল বাতি ভাঙা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে যারা এখানে ভাঙচুর চালিয়েছেন তাদের হাতে আসলে দেশীয় যে লাঠিসোঁটা, দেশীয় যে অস্ত্র যে অর্থাৎ লাঠিসোঁটা, সেই লাঠিসোঁটা ছিল। আমরা পুলিশের কাছে কোনো সহায়তা পাই নাই, সকল পুলিশ ধরাই লুকাইছে। রাস্তার ছেলেপেলে যেগুলো ছিল এইটাই, আর কোনো আইনজীবীও না, পুলিশও না। পুলিশ দেখলো যে আমাদের বাঁচার কোনো উপায় নাই, তখন পুলিশ ধরে যে তারা পালাইছে। বেশ থমথমে অবস্থা এখানে বিরাজ করছে এবং আশপাশে যে থানাগুলো রয়েছে সেই থানা থেকে পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তা সহ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা এখানে চলে এসেছেন এবং আসার পরপরে আসলে এখানে যে ক্ষয়ক্ষতি যে নিরূপণের চেষ্টা, সেই নিরূপণের চেষ্টা করা হচ্ছে। সকাল 9টার দিকে পুরান ঢাকার যে জনসন রোড রয়েছে, জনসন রোডে যে রায় সাহেব বাজার রয়েছে সেখানে সূত্রাপুর থানা পুলিশের একটি টহল টিমের যেই পুলিশের গাড়ি, সেই গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ গাড়িটি পুড়ে গিয়েছে এবং পুড়ে গিয়ে সেখানে বলা যায় যে এখনও যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখানে ধোঁয়া বের হচ্ছে। এখানে যারা দায়িত্বরত পুলিশের সদস্যরা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ আগে এটি আসলে পানি দিয়ে এটিকে নিবারণের যে চেষ্টা, সেই চেষ্টা করা হয়েছে এবং জনসন রোডে যে রায় সাহেব বাজার রয়েছে সেই রায় সাহেব বাজার মোড়ে এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছেন সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে স্লোগান, তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। তো বলা যায় যে সব মিলিয়ে এখানে জজ কোর্টের ভেতরে অর্থাৎ সিএমএম কোর্টের ভেতরে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুর তো চালানো হয়েছে, পাশাপাশি এখানে পুলিশের গাড়ি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই শিক্ষার্থীরা এখানে নেই। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য, সেই সদস্যরা ওইখানে উপস্থিত রয়েছেন। তো এই ছিল পুরান ঢাকার জনসন রোড থেকে আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানের মতো উত্তরায়ও জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একদিকে যেমন আন্দোলনকারীদের এক দফার ডাক, অপরদিকে আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে তারা আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই দুই পক্ষের যে কর্মসূচি, এটাকে কেন্দ্র করে হাউস বিল্ডিং, আবদুল্লাপুর এবং উত্তরার বিভিন্ন এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে। 12:30 থেকে 12টার দিকে আমরা যেটা দেখতে পেয়েছি, আবদুল্লাপুর হাউস বিল্ডিং এলাকায় বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। এখন পর্যন্ত কোনো আমরা সংঘাত দেখিনি, কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিক্ষোভকারী ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিরপুরেও। এ সময় সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। মিরপুরের পরিস্থিতি জানিয়েছেন নিবিড় সাহা। যে অসহযোগ আন্দোলনের ডাক, এক দফা দাবিতে, সেই আন্দোলনে কিন্তু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে সকাল 11টার দিকে কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে মিরপুর 10 যে গোলচত্বর পুরো এলাকায় আসার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। আশপাশের এলাকার যারা সংসদ সদস্যরা রয়েছেন, পাশাপাশি ঢাকা উত্তর আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তাদের সঙ্গে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী, এখন বলা যায় পুরো মিরপুর 10 গোলচত্বর এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে। সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসে এবং এখানে জড়ো হতে শুরু করে। 30 লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে পারে না। স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিতে চায়। আজকে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, জ্বালাও পোড়া করছে, দেশকে অকার্যকর করতে চায়, দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে। কিন্তু গণতন্ত্রের জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে। কিন্তু আজকে সেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আজকে পুনরায় তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আজকের স্বাধীনতার চেতনা ধ্বংস করে
তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের কর্মীদের যে কোনো অপ্রীতিকর অবস্থা মোকাবিলার জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ব্যক্তিদের সাথে আজকে যুদ্ধ করতে এসেছি, আমি ছাত্রছাত্রী আমার ঘরের ছেলে মেয়েদের সাথে যুদ্ধ করতে আসি না। তাই বলতে চাই, যেসব মেয়েরা ছেলেরা আছো, বাবা তোমাদের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। সেই দাবির জন্য আরো যদি তোমাদের কোনো দাবি থাকে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন খোলা আছে। মিরপুর 13-র দিক থেকে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এখানে ঢোকার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের যে ইটপাটকেল নিক্ষেপ সেটিও কিন্তু এখানে চলেছে। সেনাবাহিনীর একটি টহল দল কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে ধীরে ধীরে কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করা শুরু করেছে এই মিরপুর 10 নম্বরের এই গোলচত্বর সহ এর আশপাশের পুরো এলাকায়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যা 6টা থেকে দেশ জুড়ে আবারও অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা জানানো হয়। মন্ত্রণালয় জানায়, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত 19 জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। পরে ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। এদিকে বিকেলের সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসী মানুষ দেখছে জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে একটু দেখুক। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি, কোনো কিছু আটকানোর জন্য করছি না, কাউকে থামানোর জন্য করছি না, কোনো কিছু বন্ধ করার জন্য না। আমরা হতাহত, উত্তেজনা, আরো যে আপনার সহিংসতা, সংঘাত, সেগুলো এড়ানোর জন্য করছি, কারণ সরকার এটা দায়িত্ব। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থার সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে। তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই। সরকার পতনের এক দফা দাবি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করেছে বিএনপি জামায়াত। তাই দেশবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত সবাই মাঠে থাকার ঘোষণা দেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, ছাত্র আন্দোলনকে পুঁজি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি জামায়াত। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সংসদ ভবন এলাকা ঘুরে আবারও কেআইবির সামনে অবস্থান নেন তারা। জামাত, শিবির, যুদ্ধ অপরাধী গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা চিহ্নিত সন্ত্রাসী, সেই গোষ্ঠী কোটা আন্দোলনকে সামনে রেখে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সন্ত্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি, এই রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল, জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকার নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের দমন করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল।
দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল বয়সের মানুষ। ব্রিফিং এর শুরুতেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী আন্দোলনের অসহযোগ আন্দোলন প্রসঙ্গ। মির্জা ফখরুল দাবি করেন ক্ষমতাসীনরা ছাত্র জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন ছাত্র জনতার এক দফার আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে। ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সংকট নিজেরাই তৈরি করে তা ভিন্ন খাতে নিয়ে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সরকার দায় চাপাচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। সকলের সঙ্গে পরামর্শ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অসহযোগ আন্দোলনে বিক্ষোভ চলছে রাজধানীর সায়েন্স ল্যাবেও। এক পর্যায়ে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এই সায়েন্স ল্যাব এলাকা কিন্তু স্লোগানে মুখরিত করে থাকে, যেন তাদের দাবিগুলো আদায় হয়, তাদের ভাইদের যে হারিয়েছেন সেটি যেন হত্যার বিচার করা হয়। তার পাশাপাশি এই যে বর্তমানে যেই তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে যেন মুক্ত করা হয়। সকাল 11:30টার পরে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষের সৃষ্টি হয় এবং এ সময় কিছু ককটেল এবং গুলিরও শব্দ আমরা শুনতে পাই। সব কিছু মিলিয়ে প্রায় 11:30 থেকে 12টা পর্যন্ত একটা রণক্ষেত্রে পরিণত হয় এই সায়েন্স ল্যাব এলাকা। এই সায়েন্স ল্যাব এলাকায় যে পুরোটা আসলে তাদের আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের আওতার মধ্যে রেখেছেন। এই সাইডে যখন যে সকল প্রয়োজনীয় যানবাহন যেগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবার যে যানবাহনগুলো, শুধুমাত্র সেগুলো আর কি এই সড়কটি ধরে যেতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো রকম কোনো বাধা দেওয়া হচ্ছে না, কোনো সহিংসতা নাই। তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান বলে তারা বারবার করে এই বিষয়টি বলছেন। কিন্তু এক কথা বলতে চাই, এখনও শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবিগুলো, তাদের দাবি আদায়ের জন্য স্লোগানে মুখরিত করে রেখেছেন। অল্প কিছুক্ষণ আগে কিন্তু যে সংঘর্ষের কথা বলছিলাম, দুপক্ষের সংঘর্ষ, সেটি চলেছিল, তবে এখন কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে সাহেব থেকে। রাজধানীর আফতাবনগরেও সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সবাই। আফতাবনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন তাজওয়ার মাহমুদ। অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তার আজকে প্রথম দিন এবং এখন আফতাবনগরের সকাল 11টা বেজে কিছুক্ষণ পার হয়েছে এবং এখানে আশপাশে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং তারা বাংলাদেশের পতাকা সহ এখানে জড়ো হয়েছেন এবং তারা একটি দাবিতে এখানে স্লোগান তুলছেন। তবে পুলিশের কোনো রকম উপস্থিতি আমরা দেখিনি এবং অসহযোগ আন্দোলনের যে বৈশিষ্ট্য সেটি হলো যে দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার যেই ঘোষণা বা ডাক তারা দিয়েছে সেটি কিন্তু এই বাড্ডা, রামপুরা এবং আফতাবনগর এলাকায় আমরা খুব ভালোভাবে দেখেছি যে এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ছোটোখাটো ব্যবসায়িক যে দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আফতাবনগর থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার আছে। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।
গত সপ্তাহে 2 দিন এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও নানা নাটকীয়তার পর রোববার শুনানি হয় সরাসরি গুলিবন্ধ চেয়ে করা রিটের। শুনানির বহু আগেই এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ভিড়ে, ছিলেন সাধারণ আইনজীবীরাও। শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন। এ সময় হাইকোর্ট বলেন, পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে। এক্ষেত্রে উচ্চ আদালতের কী বা করার আছে? এতে সায় দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ তখনই গুলি ছুড়েছে যখন আক্রান্ত হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন, তবে সঙ্গে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। বিক্ষোভ দমনে গুলি করতে হলে মানবিক মর্যাদা, মানবাধিকারের দিকে খেয়াল রাখতে হবে। যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান। তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে। এটা আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল, সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। এই আদেশে খুশি আইনজীবীরা, বলছেন হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি থেকে বিরত রাখবে। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। গুলিবর্ষণ এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে বেআইনিভাবে ডিবি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা। এ সময় তারা বলেন, চলমান আন্দোলনের খবর সংগ্রহের সময় প্রাণ দিতে হয়েছে সাংবাদিককে, আহত হয়েছেন অনেক গণমাধ্যম কর্মী। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তারা। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কগুলোতে মানুষের উল্লেখযোগ্য আনাগোনাও নেই। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রফিক মিয়া পেটের দায়ে রাজধানীতে এসেছিলেন, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার হচ্ছে কই। উল্টো এখন ভয় নিরাপত্তা নিয়ে। অসহযোগ আন্দোলনের ডাকে বন্ধ দোকানপাট, ঘুরছে না যানবাহনের চাকা। কিন্তু ক্ষুধার্ত পেট কি আর বোঝে এত কিছু? কিংবা ঘরে থাকা সন্তান পরিজনের মুক্ত খাবার চাই। ফলে খেটে খাওয়া মানুষ অনেকেই বের হয়েছেন কেবলই পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার তাগিদে। পেটের জন্য বাইরেছি, যেদিকে যাই সেদিকে ভেজাল, গন্ডগোল, রোজগার কম, চলতে ফিরতে কষ্ট হইতেছে। এটাই সপ্তাহের প্রথম দিন হিসাবে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল অনেকটাই কম। এর মাঝেও নিজেদের জরুরি প্রয়োজন সারতে সকালের দিকে যারা বেরিয়েছিলেন তাদের মধ্যেও আতঙ্ক চোখে পড়ার মতো। সাধারণ মানুষের দাবি, দেশের এমন পরিস্থিতি কারোই কাম্য নয়। কঠিন পরিস্থিতির জন্য কি আমরা সাধারণ মানুষ কষ্ট করব? হাসপাতালে যেভাবে আগুন দিল। পিজি হসপিটাল থেকে এখানে হাঁটতে হাঁটতে আসছি, যাবো ইয়াতে গাবতলি, কিতে যাব, কিসে যাব, কোনো উপায় নাই। বঙ্গবন্ধু মেডিকেলের যত স্টাফ বাস ছিল সব প্রথমে ভাঙচুর, পরে এখন পরে একবার জ্বালায় ছাই করে দিচ্ছে। সকাল থেকেই পরিবহন সংকটে পায়ে হেঁটে বাড়ি ফিরতেও দেখা যায় অনেককে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে অন্যান্য বাহিনী ব্যর্থ হলে তাদের প্রয়োজন কি, এমন প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বক্তারা। শুরুতেই চলমান আন্দোলনে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বক্তারা। আন্দোলনকারীদের লক্ষ্য করে কোনো গুলি না ছোড়ার আহ্বান জানান তারা। এ সময় সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকবে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে আয়কর বাবদ এনবিআর-এর 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খুরশিদ আলম খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইউনূসের আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে এর আগে 228 কোটি 3,83,238 টাকা কর আদায় করে এনবিআর। আইনি প্রক্রিয়ায় হেরে রাষ্ট্রীয় কোষাগারে এই টাকা জমা দিতে বাধ্য হন অধ্যাপক ইউনূস। রোববার গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআর-এর পাওনা 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। 2012 থেকে 2016 মোট 5 অর্থ বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে এ টাকা পান জাতীয় রাজস্ব বোর্ড, যদিও টাকা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেননি উচ্চ আদালত। আমাদের যে পাওনা যে দাবি আছে 666 কোটি টাকা, সেটা ওনাকে এখন দিতে হবে। এখন আমরা নোটিশ দিয়ে ওনাকে থেকে এই টাকাটা আদায় করে নেব। আইনের শেষ না দেখে সহসায় টাকা পরিশোধ করতে নারাজ ইউনূসের আইনজীবী। সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, মহামান্য আপিল করে। এদিকে সোমবার দুর্নীতির মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। রাতে প্যারিস থেকে ফিরেই কোর্টে হাজির হওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ না যেতেই আবারও বন্ধ হলো মোবাইল ইন্টারনেট। দুপুর 1টার দিকে সারা দেশে 4G নেটওয়ার্ক ডাউন করেছে মোবাইল অপারেটররা। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে বন্ধ আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এর আগে শুক্রবার প্রায় 7 ঘন্টা ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মাধ্যম বন্ধ ছিল মোবাইল নেটওয়ার্কে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুজব অপপ্রচার ঠেকাতে 11 দিন বন্ধ থাকার পর গত 28 জুলাই বিকেল থেকে সারা দেশে সচল হয় 4G সেবা। বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। গত মাসের তুলনায় 12 কেজি এলপিজির দাম 11 টাকা বাড়িয়ে 1377 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিকেলে কমিশনের এক আদেশে বলা হয়েছে, রোববার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে নতুন এ দাম। গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দাম বাড়ার কারণেই দেশের বাজারে এ পরিবর্তন। এছাড়া গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে অটো গ্যাসেরও। লিটার প্রতি দাম ঠিক করা হয়েছে 63 টাকা 21 পয়সা। আবারও অস্থির ডলার সহ দেশের বৈদেশিক মুদ্রা বাজার। কয়েকদিন আগেও প্রতি ডলারের দাম ছিল 118 টাকা, এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। এলসি করতে গিয়েও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। দেশে চলমান অস্থিরতায় প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যা চাপে ফেলেছে ডলারের যোগানে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট। সদ্য সমাপ্ত জুলাইয়ের মাঝামাঝিতে যে ডলার বিক্রি হয়েছে 118 থেকে 119 টাকায়, বর্তমানে ঠেকেছে 124 থেকে 125 টাকায়। খোলা বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণকে দায়ী করছেন মানি এক্সচেঞ্জার্সরা। বই রেতার ভিতর দিয়েও আমরা এগিয়ে গেছি, আমরা ওই রেটটা ধরে রাখার চেষ্টা করেছি। এক শ্রেণীর অসাধু লোক আছে, ব্যবসায়ী আছে, একটা সিন্ডিকেট আছে, তারা এই সমস্ত ব্যাপারে অনেক গুজব রটায়। তারা এইটা করে, এই হচ্ছে সেই হচ্ছে, 25 টাকা 30 টাকা। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি রপ্তানি করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সেন্ট্রাল ব্যাংক দাম বেঁধে দিলেও মেলে না সেই দামে ডলার। আমাদের যে র মেটেরিয়ালসের জন্য যে এলসিগুলো খুলতে হয় বা আমাদের অন্যান্য যে মেশিনারিজের জন্য যে এলসিগুলো খুলতে হয়, সেগুলো ব্যাংকের রেট 117-18 থাকলেও বাস্তবে আসলে সে রেটে ডলার পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তন করলে নিয়ন্ত্রণে থাকবে ডলারের দাম। অ্যাকুরেট রেট হবে যেখানে চাহিদা আর যোগানের একটা ভারসাম্য পাওয়া যায়। সেটা যদি 120 টাকা হয়, তো ওটা 120 টাকা হতে দিতে হবে। তা না হলে আপনি যদি তার চেয়ে কম দেন, তাহলে চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে, একটা ঘাটতি থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় অনেক ধরনের অনিয়ম, লুকোচুরির কথা যেটা বলছেন, এইগুলি ঘটতেই থাকবে। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তার দাবি, ডলারের দাম বাড়লেও 117 টাকা দরেই ঋণপত্র খুলতে পারছেন ব্যবসায়ীরা। কার মার্কেটে একটু যেটা শুনতেছি যে 125 টাকা 26 টাকা এরকম, কিন্তু ব্যাংকিং চ্যানেলে এখনও আমরা ইম্পোর্ট পেমেন্ট যেটা লজমেন্ট যেটা করি, সেটা আমরা 117তে করতেছি।
বৈদেশিক মুদ্রা বাজার সহনীয় রাখতে নিত্য নতুন পলিসি আর সংকটের মধ্যেও ব্যাংকগুলোকে সহযোগী হয়ে কাজ করার দাবি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এবার ভিন্ন তথ্য প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। ইপিবির দেয়া তথ্যের বিপরীতে যা $9 বিলিয়ন কম। 2023 সালে ইপিবি দেশের পোশাক রপ্তানির তথ্য জানায় $47.5 বিলিয়ন। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার মতে $38 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এদিকে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ, আর বরাবরের মতোই শীর্ষ রপ্তানিকারকের স্থান ধরে রেখেছে চীন। তৈরি পোশাক বা আরএমজি রপ্তানিতে 2023 সালেও বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স 2023 কি ইনসাইটস অ্যান্ড ট্রেড শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, তৈরি পোশাক রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে চীন। বর্তমানে বিশ্ববাজারে দেশটির আধিপত্য 31.6%। এরপরে দ্বিতীয় স্থানে বাংলাদেশের 7.4% আর তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের অবস্থান প্রায় 6%। গেল জুলাইয়ের শুরুতে দেশের আরএমজি রফতানির তথ্যে গড়মিল করেছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বিষয়টি সামনে আনে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে এবার WTO 2023 সালের এক প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে তা ইপিবির চেয়ে $9 বিলিয়ন কম। যদিও ইপিবির তথ্য একই সময়ে বাংলাদেশ আরএমজি খাতে রফতানি করেছে প্রায় $47 বিলিয়ন। বিপরীতে WTOর প্রতিবেদন বলছে 2023 সালে বাংলাদেশ রফতানি করেছে প্রায় $38 বিলিয়ন তৈরি পোশাক। সংস্থাটি বলছে 2022 সালে $45 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছিল বাংলাদেশ, অর্থাৎ বছর ব্যবধানে রফতানি কমেছে $7 বিলিয়ন। গত বছর বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক চীন $165 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছে, আর একক দেশ হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক ভিয়েতনাম $31 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা তুরস্ক ও ভারত রফতানি করেছে যথাক্রমে $19 বিলিয়ন ও $15 বিলিয়ন তৈরি পোশাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। চলমান পরিস্থিতিতে রাজধানীর বাজারে সরবরাহ কমেছে বিভিন্ন কাঁচা পণ্যের। অন্য দিনের তুলনায় রোববার সকালে বাজারে ক্রেতা উপস্থিতিও কম ছিল, কিন্তু সরবরাহ চাহিদার তুলনা বিবেচনায় দামে কোনো পরিবর্তন হয়নি। সবজি, মাছের মতো মুরগি ও ডিম বিক্রি হচ্ছে আগের মতোই চড়া মূল্যে। পর্যাপ্ত সরবরাহ আর ক্রেতা বিক্রেতার শোরগোলে গত কয়েকদিন রাজধানীর কারওয়ান বাজার ভরপুর থাকলেও রোববারের চিত্র ভিন্ন। বাজারে মাছের সরবরাহ ছিল অনেকটাই কম, সঙ্গে দামটাও ছিল আগের তুলনায় আরো বেশি। মাছ কম আসছে, একদম কম, অনেক দাম। আজকে বাজারই তো নাই, দেখেন দুই একটা দোকান বাজার, গাড়ি ঘোড়া ছাড়তেছে না, এখানে মাছ আসতেছে না, মাছ সরবরাহ কম, বাজারে মাছ কম, এখানে মাছের দাম বেশি। আজকে গতকালকে বিক্রি কিন্তু খারাপ, মাছের দাম বেশি। দামের ক্ষেত্রে সবজির বাজারের চিত্র প্রায় একই। এদিন সরবরাহ ছিল অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক। ক্রেতা বিক্রেতারা বলছেন, শনিবারের তুলনায় পেঁপে, বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। সবজি দাম অনেক বেশি, কোনো তরকারি 80 টাকা 100 টাকার নিচে পাচ্ছি। চিচিঙ্গার দামটা কেজিতে 5 টাকা বেশি। আমি হলো বরবটি গেছে গেলের তুলনায় আজ হলো কেজিতে 30 টাকা বেশি। এদিকে মুদি পণ্যে তেমন কোনো পরিবর্তন না হলেও কেজিতে 5 টাকা বেড়েছে পাম অয়েলের দাম। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। গত 2-1 দিনের তুলনায় এটা মোটামুটি আপনার ওই হারে দাম বাড়েনি, আগের দামে মোটামুটি সবকিছু আছে। একটু বাড়তি, গতকালকে রাত্রি বলছে 200-300 টাকা গ্রামে বাড়তি। তবে মুরগি ও ডিমের দামে হয়নি কোনো পরিবর্তন। আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। জেলার বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। এর মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন ব্যবসায়ীরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। জনশূন্য চা বাগান, হোটেল মোটেলেও নেই তেমন পর্যটক।
প্রতিবছর বর্ষা মৌসুমে পর্যটকে পরিপূর্ণ থাকে মৌলভীবাজার, অথচ এবছর এ সময় পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান আন্দোলন ও সহিংসতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। সংশ্লিষ্টরা জানান, যেসব হোটেল রিসোর্টে বুকিং ছিল পরিবহন বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করেছেন পর্যটকরা। অনেক হোটেল মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, এমনকি আয় বন্ধ হয়ে গেছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদেরও। গত কয়েকদিন যাবত এই আন্দোলনের কারণে পর্যটক বলতে নাই, আমরা কাজ কামে নাই, আমরা এখন বেকার বসে আছি। পর্যটক নিয়ে আমরা ঘুরাই এই চাঁদের গাড়ি দিয়ে, প্রায় 40-50 জন ড্রাইভার বেকার। বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ। এখন আমাদের প্রত্যেকটি হোটেলে প্রায় নীল বলতে চলে, আমাদের কোনো টুরিস্ট এখন নেই এবং প্রত্যেকটা হোটেল প্রায় বন্ধের উপক্রম হয়েছে এই উপজেলায়। আগে যেরকম বুকিং টুকিং ছিল, অ্যাডভান্স বুকিং ছিল, এগুলো তো ক্যান্সেলই। নতুন কোনো গেস্টের ফোন আসতেছে না, কোনো বুকিং হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন পর্যটন ব্যবসায়ীরা। আর প্রশাসন বলছে, আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খরচ তো আমাদের ঠিকই আছে, কিন্তু আমরা প্রফিট করতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 100 কোটি টাকাই আমাদের প্রফিট লসের মধ্যে পড়বে। সরকারিভাবেই তাদের কোনো সহযোগিতা করার যদি সুযোগ থাকে, সরকার সেই বিষয়ে চিন্তা করবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টা আমরা জানাবো। পর্যটন সেবা সংস্থার দেয়া তথ্য মতে মৌলভীবাজারে শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। 3 দিন ধরে পানিবন্দী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ। এলাকাবাসী বলছেন, বিগত 4 দশকেও এত দুর্ভোগে পড়েননি তারা। তবে ত্রাণ নয়, স্থানীয়রা চান বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার দুপুরের পর থেকেই ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয় এবং সেই ভাঙন পর্যায়ক্রমে এখন দাঁড়িয়েছে 17টি। একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও ফুলগাজী, পরশুরাম হয়ে পানি ছড়িয়ে যাচ্ছে ছাগলনাইয়া সহ ফেনী সদর উপজেলার দিকে। এ সকল কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভারতের পানি আয় আমরা সব শেষ, মাছ আসিল, মাছ সব শেষ, ঘরদুয়ার সব শেষ। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আবার দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ায় অনেকটা বিপর্যস্ত তাদের জীবনযাপন। আমাদের ঘরে পানি বন্দি হয়ে গেছে, এরকম আর কি, ছেলে মেয়ে বাচ্চালে অনেক কষ্টে আছি। বন্যা মোকাবিলায় শনিবার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নেতৃত্বে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়। আগামীবার এই ধরনের প্রবলেম না হয় এই জন্য নদীর ভিতরে টেম্পোরারি কিছু কাজ করে সলিউশন করে বন্যার প্রকোপটা একটু কমাতে পারি। এবারের বন্যায় এমন প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর স্থানীয়রা এভাবে বছরে একাধিকবার বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাদের দাবি কোনো ত্রাণ নয়, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। Kai Aluminium. Better is now the best. দেশের বাইরের খবর। ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ভূখণ্ডটিতে রাতভর চলে রকেট বৃষ্টি। অধিকাংশ রকেট প্রতিহতের দাবি করলেও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে বেপরোয়া আচরণের জন্য গোষ্ঠীটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। শনিবার গভীর রাতে সাইরেনের বিকট শব্দে ঘুম ভেঙে যায় ইসরায়েলিদের। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহুর রকেট হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের মাটি। লেবানন থেকে বৃষ্টির মতো ইসরায়েলের আকাশে আসতে থাকে একের পর এক রকেট। প্রায় 25 মিনিট ধরে চলে এ হামলা। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিশোধে ভূখণ্ডটির উত্তরাঞ্চলীয় বেইট হিল্লেলে হামলা চালানোর দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। 50টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে আঘাত হানা হলেও ইসরায়েলি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে অধিকাংশ রকেট প্রতিহতের দাবি করা হয়।
তবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীও। লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী আল আদিশায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে গোষ্ঠীটিকে চরম মাশুল দিতে হবে বলে হুঁশিয়ার করেছে তেল আবিব। তবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলছে শনিবার যে হামলা চালানো হয়েছে তা কেবলই নমুনা মাত্র। সম্প্রতি হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। এদিকে এমন উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের যে কোনো উপায়ে টিকিট পাওয়া মাত্র লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে শনিবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। জবাবে বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে হামাস। এদিকে আঞ্চলিক সংঘাত নিয়ে লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলা ঠেকাতে যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজ রক্ষায় এমন পদক্ষেপ বলে জানানো হয়। যুক্তরাজ্যের সাউথ পোর্টে ছুরিকাঘাতে শিশু নিহতের ঘটনা মোড় নিয়েছে অভিবাসী বিরোধী আন্দোলনে। স্থানীয় সময় শনিবার দেশটির লিভারপুল, লিডস, হাল সহ বেশ কয়েকটি শহরে চতুর্থ দিনের মতো চলে বিক্ষোভ। ঘটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। গত কয়েকদিনের সহিংসতায় রণক্ষেত্র যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহর। রাস্তাঘাট, যানবাহন ও দোকানপাট সব জায়গায় চলছে ব্যাপক অগ্নিসংযোগ। বৃহস্পতিবার দেশটির সাউথপোর্ট শহরে ৩ জন শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে ১৭ বছর বয়সী এক কিশোর। এ নিয়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। হত্যার বিচারের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলন ক্রমেই রূপ নেয় অভিবাসী বিরোধী বিক্ষোভে, যা সহিংসতায় রূপ নিয়েছে। অব্যাহত সহিংসতায়, চরম নিরাপত্তাহীনতায় দেশটিতে বসবাসরত অভিবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বিভিন্ন জায়গা পরিদর্শনে যান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় চলমান বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যের মাটিতে সহিংসতার কোনো জায়গা নেই। আন্দোলনকারীদের দমনে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন। I want everyone to be clear. Anyone who gets involved in criminal disorder, violent thuggery on our streets will have to pay the price, and they should expect there to be arrests, prosecutions, penalties and the full force of the law, including imprisonment. দেশটির ১৩ বছরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ বলে জানা যায়। এই সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় আরও অন্তত ৩০টি বিক্ষোভ হতে পারে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নাস্তানাবুদ করতে মরিয়া রিপাবলিকানরা। শনিবার জর্জিয়া নির্বাচনী সভায় আরও একবার সে উদাহরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। ক্ষমতায় গেলে কঠোর অভিবাসন নীতির পাশাপাশি চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে নির্বাচনের বিতর্ক বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ১০০ দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। এরই মধ্যে প্রতিদিনই চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জমে উঠেছে রিপাবলিকান ডেমোক্র্যাটদের বাকযুদ্ধ। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার দুপুরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। এ সময় কঠোর অভিবাসন নীতি, চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা। এখানেই শেষ নয় কামালা হ্যারিসের চরিত্র এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নীতির পাশাপাশি জাতিগত পরিচয় নিয়ে আবারও প্রশ্ন তোলেন রিপাবলিকান এই নেতা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে, তবে সমালোচনা করেন মার্কিন নেতাদের। এদিকে নির্বাচনে বিতর্কের চ্যালেঞ্জ বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এক প্রতিবেদনে এমনটাই জানায় সিবিএস নিউজ। 10 সেপ্টেম্বর বিতর্কের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন ট্রাম্প, তাই তারিখ পরিবর্তন করতে চান তিনি। রিপাবলিকান নেতার এই খেলা বন্ধের আহ্বান জানায় কামালা হ্যারিসের প্রচারণা শিবির, যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ সংঘর্ষে নিহত অন্তত ২৯। রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ। জামায়াত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। এবং সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি। কাল থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ সামাজিক মাধ্যম। শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।